হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিনদেশি তারা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, যেটা আমাদের খুবই দীর্ঘ প্রতীক্ষিত একটা ট্যুর, তিরুপতি। মানে আমার বাবুই যখন হয় তখন, মানে বাবুই হওয়ার আগে ওর বাবা মানসিক করেছিল যে মানে আমাদের যে সন্তানই হোক, ছেলে বা মেয়ে, তখন আমরা তিরুপতিতে যেয়ে তার প্রথম চুল মানে দিয়ে আসবো আর কি ঠাকুরের কাছে। আর তিরুপতিতে তো জানেনই যে জগৎ বিখ্যাত, ওখানে চুল মানসিক করা হয়, বা এমনি সাধারণ মানুষেরা বেড়াতে গেলে চুল দেয়, দিয়ে আসে ওখানে। তো ওর বাবার ইচ্ছে ছিল, সেই অনুযায়ী ওটা তো দিতে হয় মোটামুটি বিজোর বছরে, হয় 1 বছরে, নয় 3 বছরে, নয় 5, নয় 7। এবার ওর চুল সেভাবে বড় হয়নি, তো যখন হয়েছিল নেড়ুই ছিল একদম। তো আমাদের ইচ্ছা ছিল যে 1 বছরে যাওয়ার, কিন্তু তখন ও অনেক বাচ্চা ছিল, ঠান্ডা লাগার ব্যাপার ছিল ওখানে যাওয়া। ওখানে তো টেম্পারেচার অন্য আমাদের এখানের থেকে। তো ওর জন্য 2 বছরে হয়নি, তো 3 বছর ওর রানিং চলছে। ওর জন্য আমরা এই ইয়ারেই গিয়েছিলাম। প্রথমে আমাদের বাড়ি থেকে মানে গোঘাট স্টেশনে ট্রেন ধরে হাওড়া পৌঁছে গেছিলাম। হাওড়াতে যেত সে একই ঝক্কি, বাবা রে বাবা, এরকম অভিজ্ঞতা কোনো দিন হয়নি। এই যে আমাদের ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছেন, কিন্তু এই ট্রেন আসার জন্য আমাদেরকে 6 ঘন্টা ওয়েট করতে ছিল হাওড়া স্টেশনে। সেদিন ট্রেন লেট ছিল 6 ঘন্টা। উফ, সবাই ট্রেনের মধ্যে ওঠার পর কি শান্তি! এইটা আবার যেটা দেখতে পাচ্ছি সেটা সকালবেলা ওঠার পর দিল খুশ, কিন্তু যখন রাত্রেবেলা ট্রেনে উঠেছিল তখন সবারই যা মূর্তি হয়েছিল। মানে সবাই এত পরিমাণ টায়ার্ড ছিল, হাওড়া স্টেশনে বসে থাকতে থাকতে মানে শেষ পর্যন্ত সবাই শুয়ে পড়েছিল। ট্রেন এসেছিল যেখানে তার আসার কথা ছিল 10টা 50-এ, ট্রেন এসে পৌঁছেছে কটায়, বা 2:30 পৌনে 3টে ট্রেন ছেড়েছে, 2:30টায় এসেছে। তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল, বেশিক্ষণ ওয়েট করেনি, কারণ সব লোকই তো তখন অধৈর্য হয়ে পড়েছিল। আর এখানে তো আমার পুচকু একদম দাদা, দিদি, দাদু, বড়দাদা, মা, মানা, দিদুন, মেসোমণি, সবার সাথে তো একদম গল্প করতে করতে পৌঁছে গেল তিরুপতি। তিরুপতি বলতে ওখানকার যে জেলাটা সেটা তিরুপতি, কিন্তু বালাজি যে মন্দিরটা ওটা তিরুমালা। আমরা ট্রেন থেকে নেমে তো প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো, ওর জন্য প্রথমে নেমে আমরা ওখানকার স্পেশাল ধোসা, মশলা ধোসা আমার তো বিশালই স্পেশাল, খেয়ে নিয়েছিলাম। নিয়ে তারপর ট্রেন ছেড়েছিল। হ্যাঁ, ট্রেনে আর একটা ঘটনা ঘটেছিল যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো রাস্তায় দেখে তিরুমালা, আমরা তিরুপতি থেকে তিরুমালায় উঠছি, যে পাহাড়টা ওটা অনেকে হেঁটে ওঠে, কিন্তু এত বাচ্চা, বাবা মা ওরা সব অনেক বয়স্ক ছিল, তো ওর জন্য আমরা আর হেঁটে ওঠার সাহস করে নিয়ে যে গেটটা যে পেরিয়ে এলাম ওটা দিয়ে হাঁটা শুরু করতে হয়। মানে মোট 7টা চূড়া রয়েছে, 3600 সিঁড়ি আছে, 3600 সিঁড়ি বেয়ে উঠতে হয়। আর 7টা পাহাড় আছে, সেটা টপকে যেতে হয় বালাজির দর্শনে। আর এখানে চেকিং হচ্ছে, মানে বালাজির ওই তিরুমালায় ওঠার জন্য এখানে চেকিং হচ্ছে। আমার বাবুই তো দিদির কোলে চেপে পড়েছে, হাঁটতে হয়, কিন্তু আমাদের এতটা হেঁটে যাওয়া অনেকটা সময়, বা ছোটো ছেলে এইসব, ওর জন্য আমরা বাসে করে গিয়েছিলাম। আগে বাস সার্ভিস ছিল না, এখন এই রিসেন্টলি কয়েক বছর বাস সার্ভিস শুরু হয়েছে। আর তার উপর আমার বাবুই অনেক দিন পর পেয়েছে তার বাবাকে, মাকে তো এখন চেনেই না, বাবার কোলেই ঘুরছে। আর আমার ভালোই হয়েছে, পাহাড়ে নিয়ে কোলে করে নিয়ে ঘোরাটা অসুবিধাই ছিল, তো বাবা কোলে যাচ্ছে, সেটা ভালোই হয়েছে আমার জন্য। আর এই দেখতে থাকো রাস্তাটা কত সুন্দর, তোমাদেরকেও দেখাই। আমি এর আগে গিয়েছিলাম আমার বিয়ের পর, আমাদের বিয়ের বোধহয় এক বছর পর মনে হয় গিয়েছিলাম, আবার পুজো হওয়ার পর যাচ্ছি। ওর বাবার এটা নিয়ে 3বার। আর রাস্তায় যেতে যেতে তোমাদের একটা গল্প বলি। আমরা যখন ট্রেনে উঠি, তো আমাদের সাইডের আপারে পড়েছিল সিট, আমি আর বাবুই আপারে শুয়েছিলাম। আর যেহেতু আমার দিদি, মানে আমার বোনপোবঞ্চি বা আমার মা, সবারই একটা বাতের মধ্যেই পড়েছিল। অথবা আমরা একটা বাচ্চাগুলো আছি বা আমরা মেয়েরা আছি ওখানে, মানে সব ব্যাগগুলো আমাদের এখানেই থাকবে। আর নিচের যে সিটটা ছিল সেখানে একটা ভদ্রলোক উঠেই দেখি শুয়ে পড়েছে, তার একটা শুধু ব্যাগ, মানে ওই যেগুলো স্কুল ব্যাগ হয় না, ওরকম টাইপের একটা ব্যাগ ছিল, তার বাদ দিয়ে আর তার কোনো ব্যাগ ছিল না রাখার। আবার আমাদের অনেক, যেহেতু এতজন মানুষ যাচ্ছি বেড়াতে, তো অনেক ভারী ভারী ব্যাগ ছিল বড়। তো আমাদের যেহেতু আবার একটা সিট পড়েছে, তো আমাদের অর্ধেকটা সিট আমরা ব্যাগ রাখছিলাম, তো ওনার ফাঁকা ছিল বলে ওনার সাইডটা তো একটা ব্যাগ রাখছিলাম আমরা। কিন্তু ওনার সেটা চলবে না, উনি জুতো রাখবেন, ওর জন্য ওনার জায়গা ফাঁকা রাখতে হবে, আমাদের ব্যাগ রাখা যাবে না।
তো সেই নিয়ে উনি ওনার আপত্তি জানিয়েছেন। তো ভালো কথা, আমরা মেনে নিয়েছি, আমরা কোনো অশান্তির মধ্যে যেতে চাইনি। পরের দিন সকালে কি দেখলাম জানেন, উনি নাকি টিকিটই কাটেননি, উঠে পড়েছিলেন ট্রেনে। পরের দিন টিটি ফাইন নিয়ে ওনাকে নিচে নামিয়েছেন সকালবেলা, বিশাখাপত্তনমে নেমে গেলেন। মানে সেই পড়েছিলাম না বনফুলের শ্রীপতি সামন্ত, মানে ট্রেনে যেতে যেতে ওই কথাটাই মনে পড়ছিল বারবার। মানে শুধু ট্রেনে যেতে যেতে কেন, ওটা বোধহয় আজীবন মনে থাকবে যে শ্রীপতি সামন্ত গল্পটা বনফুল মানে এমনি এমনি লেখেনি, হয়তো তিনি দেখেছিলেন এরকম কোনো নিদর্শন, যেটা আমিও প্রত্যক্ষ করলাম জীবন দিয়ে। তো ওখানে পৌঁছে যাবার পর আমরা তো অনলাইনে রুম বুক করেছিলাম, ওর জন্য আমরা পাইনি রুম। যে 12টার সময় ছিল ওখানে, এরকম টাইম যে টাইমে ওরা দেখাবে যে আমরা রুম পাবো সেই টাইমের মধ্যেই যেতে হবে, তার আগে গেলেও পাবো না, সেই টাইম পেরিয়ে গেলেও পাবো না। তো ওখানে বসেছিলাম, ওখানে যে ওয়েটিং রুম ছিল, যে বসে থাকতে থাকতে তারপর পুচুর দাদা, পুচুর মেসোমণির, পুজোর বড়দাদা, দাদুর সবারই পুজো দেওয়ার জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম ওখানে গেছি। একটু ওখানের মতো সাজবো না তা আবার হয়, যে তারপর 12টার পর আমরা পেয়ে গেছিলাম রুম। তখন এবার রুমে যাচ্ছি, যে বিনা পয়সার কুলি আমাদের প্রচুর মেসোমণি। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে এর আগের বারে প্রচুর বাবা আর আমি ছবি তুলেছিলাম, এবারে যেটা হয়নি তোলা, আফসোস আমার। এই যে পুজো বাবার কোলে চেপে চলে রুমের কাছে চলে এসেছে, এই যে রুমে ড্রেস চেঞ্জ করে দাদাদের সাথে নাচতে নাচতে এসেছে চুল কাটতে চলে এসেছিলো নাচতে নাচতে। কিন্তু চুল এবার যখন বলেছে যে দাদা, বড়দাদা কাটবে, বাবা কাটবে, দিদিরা কাটবে, দাদা কাটবে, তখন জানছে যে চুল কাটবে এমন আর কি ব্যাপার। কিন্তু যখন ওখানে গেছে তখন ও বুঝতে পেরেছে সত্যি সত্যি ওর চুলগুলো আর ওর থাকবে না। তখন একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো, যে নেড়ি বুড়ি হয়ে গেছে। আর ওখানে যে চুল কাটছিলেন যে আন্টিজি, তিনি মানে চেহারায় আকারে এই যে দেখতেই পাচ্ছেন। তো ওনাকে দেখে তো আরও ভয়, চুল কাটতে যাচ্ছিলো, সেই কান্না কি কেঁদে, মানে 1-1.5 ঘন্টা পুরো কন্টিনিউয়াসলি কেঁদেছে শুধু। তারপর যাই হোক মেসোমণির সাথে গিয়েছিলো, যে হ্যাঁ কেন চুল কেটেছে, যাচ্ছি আমি চুল ফেরত আনবো বলে গিয়েছিলো। যাই হোক খিদের চোটে আর চুল ফেরত নেওয়া হয়নি, খেতে চলে এসেছিলাম। আমাদের এখানে যেমন কামারপুকুরে প্রচুর একটা হল থাকে একসাথে খাওয়ায়, ওখানেও সেটা রয়েছে। আমরা এবারে রাস্তাতে চলে এসেছিলাম, এসে আমরা দোতলাতে চলে এসেছি। দোতলার রুমটা অতটা বড় না, কিন্তু নিচেতলার রুমটা অনেক বড়, মানে 10,000 বোধহয় একসাথে খেতে পারে। আর এখানে খেতে বসেছি, পদ্ম পাতায় খেতে দিয়েছে। আমরা যখন নিচের রুমটায় খেতে বসেছিলাম এর আগের বারে, তখন আমাদেরকে কলা পাতায় খেতে দিয়েছিল, এখানে দেখছি দিয়েছে পদ্ম পাতায় খেতে। এই যে এটা কুঁদরির একটা ঝাল দিয়েছে, মানে বাড়িতে কুঁদরি হলে একটু নাক কুচকাই আমরা, কিন্তু ওখানে কুঁদরির ঝালটাই এত অমৃত লাগছে খিদের সময়। ওটা কি আবার মাসিমা যে গিয়েছিল, আমার দিদির শাশুড়ি মা, উনি আবার বলছেন পটলের পোস্ত। এই যে বাবানের পেছনে যে কোন 3-4টে মেয়ে আছে, ওরা নেড়া হয়েছে। আমরা এখানে মেয়েরা নেড়া হবো ভাবলেই একটা মানে বুকটা যেন ধরাস করে ওঠে। কিন্তু ওখানকার ওর কালচার যেটা দেখছিলাম, মানে মানে কি ইয়াং, কি বয়স্ক, কি বাচ্চা, মানে ওখানে মেয়ে কি ছেলে নির্বিশেষে সবাই নেড়া হয়। তারপর তো অনেক যে, আর এখানের খাবার আমাদের এখানে পুরো ডিফারেন্স। আমরা যেমন এখানে আলু পোস্ত, শুক্তো, ডাল, কুমড়ো পুঁই শাক, মানে কোনো পুজো যেমন হয় না 24 পর বা কোনো একটা, যেমন আমাদের কামারপুকুর মিশন বা কোনো মিশনে খিচুড়ি এসব হয়, এসব অভ্যস্ত। কিন্তু ওখানে সেটা না, ওখানে রায়তা, সম্বর, তারপরে ওটা কী বলো রসম, এইসবে অভ্যস্ত। কিন্তু আমাদের তো সেসবে অভ্যস্ত না, ওর জন্য আমাদের প্রচুরই অসুবিধা হয়েছে খাওয়ার। কিন্তু আমাদের বাবুয়ের বাবার স্বরূপের একদমই অসুবিধা হয়নি, কারণ ও ওখানে ছিল 4-5 বছর হায়দ্রাবাদ জেঠিচেল্লার কাছে। ও তো ভীষণ খুশি, ও বলছিল যে কী বেশ বলছিল যেন টকের ডালটাকে, সম্বরটাকে কী বেশ বলছিল একটা, খাবার খাচ্ছে অনেক দিন পর, ওর তো ভালোই লাগছিল। দিয়ে তারপর অনেক যুদ্ধ দাঙ্গা করে বোধহয় 10 মাইল হেঁটে তিরুপতি দর্শন করে, তারপরে এই যে এখানে এসে তিরুপতি যে দর্শনে যে মন্দির আছে ওর ভিতরে ঠাকুরটা বালাজি, ওখানে দর্শন। ওখানে তো মোবাইল অ্যালাউ নেই, জানেনি এখন মন্দিরে কোনো জায়গাতেই মোবাইল অ্যালাউ থাকে না। ওখানের ছবি তো পারিনি। ওখানের পর এই যে বাবার কোলে, মায়ের কোলেও ছিল, তখন করা হয়নি ভিডিও। তো নারকেল ফাটিয়ে দীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করে, এই যে আমার পুচু তো যে থেকে বেলুন কিনে যাচ্ছে, যে বেলুন এখানে 5 টাকাও দাম না, সেখানে ওই বেলুন 30 টাকা 40 টাকা করে নিচ্ছে। আর যে থেকে যে কতগুলো বেলুন কিনেছে
তার কোনো ঠিক নেই। যদিও একটা বেলিয়নও মানে হোটেলের রুমে আসেনি, ওখানে ভেঙে এসেছে। যে ডান্স হচ্ছে আবার একটু লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, বাস ধুতি তুলে আবার বেরিয়ে যাচ্ছে ভ্যাম্পাস। আর নারকেল ফাটিয়েছে, ফাটিয়ে আবার খাচ্ছে। যে ছবি তুলবো বলছিলাম বলে আবার একটু ডান্স করে দিল। এই তো লুঙ্গি ডান্স, এই না হলে লুঙ্গি ডান্স। চেন্নাই এক্সপ্রেস বাস ক্যাম্পাস বেরিয়ে গেছে। আর ওখানে ওই মন্দিরের সামনে ওর বাবা গিয়েছিল মোবাইল আনতে রুমেতে, তখন দাদা দিদিদের সাথে এত পরিমাণ ছুটেছে, মানে ওর ছুটা দেখে আমরা আলা হয়ে যাচ্ছিলাম। তারপর ওখানে একটা দম্পতি ছিল, তারা মনে হয় সাউথ ইন্ডিয়ানই হবে, তো তারা ওর সাথে ছবি তুলতে চাইছিল। তো তাদের কাছে তো যেতে চাইবে না, তারা আধ ঘন্টা ধরে ওর সাথে কত কথা বললো, তারা ফোন দিল, তারপর তারা ভাব করে ছবি তুলে তারপর বাড়ি গেছে। লাস্টেই যে তখন বিধ্বস্ত অবস্থা, লাস্টে ছবি তুলছি, যখন ছবি তুলছি যখন, তখন তিলকও উঠে গেছে, বিধ্বস্ত অবস্থা। আমার প্রচুর তো তিলকের নামগন্ধ নেই, বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরেছি। দেখো না পোস্ট দেখেছেন, একটা যদি ভালো করে দাঁড়াতে ছবি তুলতে দিত, ওহ যেন দু পেগ খেয়ে গেছে এমন ডান্স। আর দিদির আর ব্যাকগ্রাউন্ডে দিদির পোস্টগুলো। হ্যাঁ, দাদা আর মাসিমার টিকিট, দর্শনের টিকিট ছিল না, ওই জন্য মাসিমা জেনারেলে দাঁড়িয়েছিল টিকিট কাটার জন্য। দাদা আর মাসিমা ওর জন্য আমাদের থেকে হারিয়ে গিয়েছিল, আর রুমে এসে দেখা হয়েছে। দিদির সাথে একটাও ছবি ছিল না দাদার, তার জন্য দিদি আবার হোটেলে এসে ছবি তুলেছে। আর সেদিন রুমে ফিরে প্রায় 11টা বেজে গিয়েছিলো, রাত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর দিন সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম ওখানে তিরুমালার উপরে যে আরও দর্শনীয় স্থানগুলো ছিল সেগুলো দেখতে। এই জায়গাটা কী সুন্দর, যেমন সেই বইতে পড়তাম না যে ভূগোলের যে বায়ুর দ্বারা ক্ষয় হয়, নদীর জলের স্রোতের দ্বারা ক্ষয় হয়, তখন ভাবতাম এগুলো পড়ার কি দরকার, এগুলো তো আমরা যাই, এগুলোর তো কোনো কাজে লাগে না। কিন্তু যখন মানে আমাদের এই পশ্চিমবঙ্গ পেরিয়ে যায়, পশ্চিমবঙ্গ কেন বলবো, পশ্চিমবঙ্গেরও তো অনেক আছে, যেমন ছোটনাগপুর মালভূমি বা ওই পুরুলিয়া সাইডটা বা দার্জিলিংয়ের সাইডটা, ওগুলো হয়। কিন্তু তখন ছোটোবেলায় মানে আমার অত সৌভাগ্য হয়নি যাওয়ার চারিদিকে, তো তখন জানতাম না, হয়তো এগুলো যে পড়তে হয় পড়ছি, কিন্তু ওখানে পাহাড় দেখার পর তখন বুঝতে পারছি না এগুলো শুধু পড়ার জন্য পড়া নয়, এগুলো সত্যিই আছে। এই যে মন্দির দর্শন করে যখন বেরিয়েছিলাম তখনের এই ভিডিওগুলো, মানে অনেক মানুষ আছে যারা রুম পায় না, তারা ওখানে মানে ওই মন্দিরের প্রাঙ্গণেই শুয়ে থাকে। আর এই যে পরের দিন বেরিয়েছি পরিদর্শন করতে তিরুমালার চারপাশটা, যে ভাই বাবার কোলে যাচ্ছে, তো দাদারও পায়ে একটু ব্যথা করছিল বলে আবার বাবার কাঁধে চেপে নিয়েছে। এই যে ওখানে ঝালমুড়ি সারা জীবন বিখ্যাত। আর এই যে ফুল, ওখানে ফুল মানে আমরা এখানকার বাঙালিরা চট করে মাথায় ফুল লাগাই বিয়ে বাড়িতে বা কোনো ওকেশনে, কিন্তু প্রতিদিন ফুল বাঁধবো এরকম টেন্ডেন্সি আমাদের মধ্যে নেই সেভাবে, কিন্তু ওদের রয়েছে। আর ওখানে গিয়েছিলাম বলে, যেদিন আমরা ঠাকুর দর্শনে গিয়েছিলাম সেদিন আমরাও কিনেছিলাম ফুল, মাথায় এঁটেছিলাম। এই জায়গাটায় যে জলটা আমরা মাথায় নিলাম না, এই জায়গাটা আমরা যেমন গঙ্গা জলকে পবিত্র ভাবি, ওরাও সেরকম এই জায়গার জলটাকে পবিত্র ভাবে। এই জায়গা থেকে বালাজির জন্য রাত 2টোর সময় জল নিয়ে যায়। এই একটা নকুল গাছের মধ্যে ছিল, বাবুইকে দেখাচ্ছিলাম, ওই জলটা রাত 2টোর সময় ওখান থেকে নিয়ে যাওয়া হয় বালাজিকে স্নান করানোর জন্য। আর এখানে মনে হয় একটা মাতাজির মন্দির ছিল, এখানেও একটা জল ছিল, ওটা ওই ঝর্ণার জলের মতো, অবিরাম পড়েই যায় আর কি, আর খুব শুদ্ধ। ওখানকার মানুষরা দেখছিলাম পানও করে, এতই বিশুদ্ধ জল। আর এখানে যে পুজো দেওয়ার জন্য আমরা নারকোল আর প্রদীপ কিনে নিয়েছিলাম, যে দীপ জ্বালিয়ে আরতি করে আর নারকোল ভেঙেছিলাম। এই যে পানও করে। আর এটা পবিত্র হিসাবে যে ছোটো ছোটো বিক্রি হয় না, ছোটো ছোটো বোতল বিক্রি হচ্ছিলো জলটা নিয়ে যাওয়ার জন্য। আর চারপাশটা শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়। যদিও আমার ভালো লাগে জঙ্গল, পাহাড় ভালো লাগে, পাহাড় তো কষ্ট করে উঠতে হয়, কিন্তু জঙ্গল আমার বিশাল ভালো লাগে। আর এই যে জায়গাটায় মাত্র দেখলে না, এই জায়গাটায় বালাজি প্রথম পা রেখেছিলো, এই যে বালাজির পা রেখেছিলো, বালাজির পাদে স্পর্শ করার জন্য এখানটাতে আসে। বালাজি হচ্ছে বিষ্ণুর একটা অবতার, আমরা সবাই একসাথে সেখানে
গেলাম লাস্টে এখানে এসে যে দ্বীপ জ্বালানো, এই সব জায়গাতে একই আর কি। এখানে পাইনের বন ছিল কিন্তু ছবি তোলা হয়নি, দুর্ভাগ্য। পরে আফসোস এসেছিলো যে এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলা নেই। আসলে এখানে বাবুই ঘুমিয়ে পড়েছিল, ওর ঘুমানোর টাইম হয়ে গিয়েছিলো, ওই জন্য ও ঘুমিয়ে পড়েছিল। দেখতে খুব দারুণ লাগছিল, কিন্তু একটাও ছবি তোলা হয়নি। এই আপনাদেরকে দেখানোর জন্য যা একটু ক্যামেরা বন্দি করেছিলাম। আর এখানের এই পাহাড়টা অসাধারণ লেগেছে আমার। আর এই যে মন্দিরটায় যাচ্ছি না, এটা মানে আমরা শিব ঠাকুর বলি, ওনারা কি একটা বলেন ঠিক জানি না, আমি ওখানে মনে নেই আমার আসলে। তো এই যে শিব ঠাকুরটা এখানে গিয়েছিলাম, এই রাস্তাটা খুব অ্যাডভেঞ্চারাস। এই যে একজন এখানে ছিলেন যিনি হচ্ছে গান্ধীজি সেজেছিলেন। তবে এখানের একটা জিনিস খুব ভালো, মানে যেটা পুরী বা আমাদের এখানকার তারাপীঠ বা তারকেশ্বর গেলে যেটা হয়, মানে অনেক ভিখারি থাকে বা পান্ডারা অনেক টাকা দেওয়ার জন্য বলে, কিন্তু এখানে পুরো তিরুপতিটা ঘুরে ফেললেও এখানে কেউ টাকা চাইবে না আপনাকে, কোনো জোরজাবস্তি নেই। ওখানে হান্ডি রয়েছে, সেই হান্ডির মধ্যে আপনার যেটা মন যাবে সেটা আপনি দেবেন, কিন্তু আপনাকে জোরজাবস্তি কেউ চাইবে না, বলবেও না যে এত টাকার পুজো দিন। এই যে বলছিলাম না, এই রাস্তাটা খুব অ্যাডভেঞ্চারাস। এই যে এই পাথরগুলো খুবই স্লিপ, মানে একটু যদি বেসামাল হয় তো পড়ে যাবে, এত স্লিপ। আমার তো ভালো লাগে এরকম রাস্তা দিয়ে হাঁটতে, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে, তো আমার তো দারুণই লাগছিল। তোমাদের দেখতে কেমন লাগছে জানাবে, এবং তোমরা যদি কেউ যেয়ে থাকো তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এই যে লাস্টে একটু পোজ, এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, সেখানে ছবি না নিলে হয়। তবে সবাই দাদা দিদি সবাই বিরক্ত, মানে রোদ ছিল তো, আমরা তো খুব গিয়েছিলাম এই ধরুন গরমের সময়টাতে, ওর জন্য আর কারোর এনার্জিতে কুলাচ্ছিল না। তারপর দিদি নেড়া হয়ে গেছে, ওর জন্য তাকে কোনো ড্রেসে ভালো লাগছে না, এর জন্য সে ছবি তুলতে অতটা আগ্রহী না। এবার আমরা তিরুমালা থেকে নিচে নেমে যাচ্ছি। ওখানে ছিল একটা গোবিন্দা ছিল, এই যে রাস্তা, এই রাস্তাটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যায়। যারা যে বলছিলাম না আসার সময় যে অনেকেই পায়ে হেঁটে ওঠে, আমরা তো পায়ে হেঁটে উঠতে পারিনি, আমরা গাড়ি করে গিয়েছিলাম। যারা পায়ে হেঁটে ওঠে তাদের জন্য এই রাস্তাটা করা আছে। এই 2-2.5 কিলোমিটারের মতো রাস্তাটা দেখা যায় যারা পায়ে হেঁটে ওঠে, আর নয়তো পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে দেখা যায় না। তবে এখানে জঙ্গলে হাতি আছে, হরিণ আছে, কিন্তু সেগুলো ঘেরা আছে, কোনো ক্ষতি করতে পারে না কারোর। আর এখানে আর একটা জিনিস ড্রাইভার সাহেব দেখাচ্ছিলেন, এখানের একটা এমন ভূমিক্ষয় হয়েছে, ভালো করে দেখতে থাকুন। ভূমিক্ষয় হয়েছে, পুরো মুখটা দেখে মনে হয় যেন ঈগলের মুখ। এই যে মুখটা দেখে যেন মনে হচ্ছে ঈগলের মুখ হয়ে আছে, কিন্তু ওটা মানে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, এটা মানে মানুষ তৈরি করেনি। তারপরে হনুমানজির ওখানে মন্দিরে গিয়েছিলাম। হনুমানজির মন্দির থেকে ঘুরে আসার পরে যে এটা তিরুপতিতে, এটা তিরুমালা থেকে নেমে আসার পরে এই গোবিন্দাজির একটা মন্দিরে গিয়েছিলাম। ভিতরে ছবিগুলো তুলতে দেয়নি, তাই আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু সব জায়গাতে বালাজি বসে দাঁড়িয়েছিল, কিন্তু এখানেই একমাত্র ছিল গোবিন্দাজি যে শুয়ে ছিল, মানে শুয়ে আছে ঠাকুর। এরকম মূর্তি আমরা সচরাচর দেখতে পাই না যে শুয়ে আছে এরকম বিগ্রহ। তারপর ওখান থেকে ফিরে তারপর আমরা গিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। ওখানে টক খেয়ে এত পরিমাণ লোক অতিষ্ঠ হয়ে গিয়েছিলো, আমরা তো ওখানে নিচে নেমে আমাদের মানে ভাত ডাল আর পনির তরকারি খেয়েছিলাম, খেয়ে এই স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে। আর